নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক, মোদিজির ঘুম ভাঙল নাকি এটাও একটা বিশুদ্ধ নৌটঙ্কি। মোদিজি দেশের এক সাংসদের দল MIM এর আসাউদ্দিন ওয়েইসিকে ডেকে বলেছেন, আপনাকে বিদেশে গিয়ে দেশকে প্রতিনিধিত্ব করতে হবে। হায়দ্রাবাদের এই আইনজীবী তো আকাশ থেকে পড়েছেন, কিন্তু রাজি হয়েছে। গেছেন বিদেশে, দর্থহীন ভাষায় পাক উগ্রপন্থার বিরোধিতা করেছেন, ফিরে এসেছেন। এদিকে গত 6 বছর ধরে মোদিজির ক্যাবিনেটে একজন সংখ্যালঘু মুসলমান বা খ্রিস্টানও নেই। কিন্তু এখন যুদ্ধের আবহে কর্নেল সোফিয়া কুরেশি হাজির, বিদেশে প্রতিনিধি পাঠানো হচ্ছে সালমান খুরশিদ বা আসাউদ্দিন ওয়েসি হাজির। ভারতের মতো একটি প্রাণবন্ত গণতন্ত্রে শাসক দল আর বিরোধী দলের সম্পর্ক, তাদের মধ্যে রাজনৈতিক আলোচনা আর তার ভিত্তিতে সরকারের জবাবদিহি, সরকারের দায়বদ্ধতা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে বহুকাল ধরে। তার একটা বহিরঙ্গ আছে, অন্তত আমি বলছি না যে সেটা একটা সম্পূর্ণ গণতন্ত্রের চেহারা, কিন্তু তার একটা বহিরঙ্গ আছে। অন্তত পক্ষে সংসদে সেখানে আলোচনা হয়, সংসদে বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন ধর্মের মানুষেরা যান, আলোচনা হয়, তাদের ধর্ম নির্বিশেষে তারা ক্যাবিনেটে গেছেন, তারা শীর্ষ স্থানে গেছেন, রাষ্ট্রপতি হয়েছেন, এসব হয়েছে। কিন্তু মোদিজি আসার পর থেকে তো এগুলো সবকটাই পাল্টেছিল। সেই শুরুর দিন থেকে, যেদিন জওহরলাল নেহেরু তার মন্ত্রিসভায় শ্যামাপ্রসাদ মুখার্জি, BR আম্বেদকরকে বা RK সম্মুখম সেট্টি, আকালি দলের সর্দার বলদেব সিং, CH ভাবা, N গোপালস্বামী আয়েঙ্গারকে জায়গা দিয়েছিলেন, এরা কেউ কংগ্রেসের ছিলেন না। শ্যামাপ্রসাদ মুখার্জি তো হিন্দু মহাসভার লোক ছিলেন, কিন্তু তাদেরকে এনে ক্যাবিনেটে রাখছেন কেন? নেহরুর যুক্তি হচ্ছে গিয়ে যে দেশ স্বাধীন হয়েছে, এখনো তো আমাদের নির্বাচিত সরকার হয়নি, নির্বাচন হলে কি হবে পরের কথা। এখন যেহেতু একটা সরকার তৈরি হচ্ছে, এখানে সবাই থাকবেন, ছিলেন সবাই। এটাই ছিল গণতন্ত্রের সেই চেহারা যা আমাদের ঐতিহ্য। তার আগের ঐতিহ্য হচ্ছে গিয়ে আমাদের মুচলেকা বীর সাভারকর নিজেই নিজেকে একটা বেনামি চিঠি দিয়ে বলছেন সাভারকর হচ্ছে বীর সাভারকর বলা হচ্ছে, নিজেই নিজেকে বলছেন। আর উল্টো দিকের চেহারাটা দেখুন, নেহেরু নিজেই একটা বেনামি চিঠি লিখে ইংরেজি পত্রিকায় চিঠিটা ছাপিয়ে বলছেন যে নেহেরু কোন কোন জায়গা থেকে স্বৈরতন্ত্রী হয়েও উঠতে পারেন, তার বিরোধিতাও করতে হবে। নেহেরু নিজে বলছেন। এই হচ্ছে তফাৎ। মানে একজন নিজেকে নিজে বীর বলে নিজের টাইটেল ঠিক করে দিচ্ছেন, বীর সাভারকর। আর একজন নিজেই চিঠি লিখছেন যে কিভাবে একজন নেহেরু সে স্বৈরতন্ত্রী হয়ে উঠতে পারে। এটাই মজা। কংগ্রেসের মঞ্চে লড়েছেন সমাজতন্ত্রীরা, লড়েছে কমিউনিস্টরা ব্রিটিশের বিরুদ্ধে। স্বাধীনতার পরেও সেই গণতান্ত্রিক চেহারা আমরা ধরে রাখতে পেরেছিলাম বহুকাল। 1994 PV নরসিমহা রাও প্রধানমন্ত্রী, তখন ভারত একটা প্রতিনিধি দল পাঠিয়েছিল নিউ ইয়র্কের রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তর। ওই দপ্তরে ওই দলের নেতৃত্ব কে দিয়েছিলেন? ফারুক আবদুল্লাহ। তখন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি ছিলেন হামিদ আনসারি, যিনি পরে দেশের উপরাষ্ট্রপতি হয়েছিলেন। আলোচনার কাজ শেষ হবার পরে ভারতের ওই দলটার মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি জামশেদ মার্কার। তা তিনি আনসারি আর তার দলকে একটা খোঁজা মেরে একটা প্রশ্ন করেছিলেন, হিন্দুস্তানে কি মুসলিম ছাড়া আর কেউ নেই? এই প্রশ্নটা বুঝিয়ে দিয়েছিল ভারতের মিশ্র সংস্কৃতি আর ধর্মনিরপেক্ষ মানসিকতা আর তার ঐতিহ্যের কথা, যা পাকিস্তানের ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার থেকে একেবারে আলাদা। মজার ব্যাপার হলো, ওই একই বছরে জেনিভাতে ভারতের 2 বিরোধী দলের নেতা গিয়েছিলেন, অটল বিহারী বাজপেয়ী আর সালমান খুরশিদ। একসঙ্গে কাজ করে রাষ্ট্রপুঞ্জে ভারতের বিরুদ্ধে কাশ্মীর ইস্যুতে একটা প্রস্তাব আটকে দিয়েছিলেন। এইটা হচ্ছে মজা। অটল বিহারী বাজপেয়ীকে পাঠানো হয়েছে,
দেশে বিজেপির সরকার না, দেশে কংগ্রেসের সরকার। তারা পাঠিয়েছে অটল বিহারী বাজপেয়ীকে, তারা পাঠিয়েছেন সালমান খুরশিদকে। দেশে ফিরলে তাদের বিরাট সম্বর্ধনা দেওয়া হয়েছিল, অভ্যর্থনা দেওয়া হয়েছিল। বিরোধী দল সরকারের ক্ষমতার ওপরে নজরদারির কাজ তো আসলে মানুষের স্বার্থ রক্ষার কাজ করে, বিকল্প দৃষ্টিভঙ্গি দেয়, নীতিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে। আর এইভাবেই ক্ষমতায় থাকা দল, বিরোধী দলগুলো জনসংখ্যার যে মানুষজন, দেশের মানুষ, তার বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব করে। এটাই তো রাজনৈতিক গতিশীলতা, গণতন্ত্র। অটল বিহারী বাজপেয়ী নিজে মুখে বলছেন যে আমার শরীর খারাপ, এতটাই শরীর খারাপ, এতটাই তার অসুস্থতা বেড়েছিল যে তিনি ভারতের মধ্যে কোনো চিকিৎসার জায়গা পাচ্ছিলেন না, সম্ভব ছিল না সেই সময়। রাজীব গান্ধীর কাছে সেই খবর যায়, তিনি একটা ডেলিগেশনে ওনাকে আমেরিকাতে পাঠান যে আপনি যান, ওখানে গিয়ে আপনি চিকিৎসা করান, কারণ তখন সমস্ত চিকিৎসার দায়িত্ব সরকারের। চিকিৎসা করিয়ে তিনি ফিরেছিলেন। উনি লিখেছেন নিজেই, অটল বিহারী বাজপেয়ী। এটাই মাঝে মধ্যে প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ে যাচ্ছে। জরুরি অবস্থার একটা বিরাট সময় ছাড়া কখনো এই সমস্যা হয়ে দাঁড়ায়, এটা সমস্যা হয়ে দাঁড়ায়। জরুরি অবস্থার সময় আমরা দেখেছিলাম, তাও একটা খুব ছোট্ট সময়ের মধ্যে। এবং ইন্দিরা গান্ধীর বিভিন্ন সময়ের দেওয়া ইন্টারভিউ থেকে বোঝা যায় যে অসম্ভব দ্বিধা দ্বন্দ্বে তিনি ভুগছিলেন। কিন্তু গত 10-11 বছর ধরে সেই গণতান্ত্রিক কাঠামোটা একটা প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেছে। একজন প্রান্তিক ভাবে একেবারে ভীষণভাবে অসুস্থ, সোনিয়া গান্ধীর কথা বলছি, যে তিনি একটা অসম্ভব অসুখে ভুগছেন এবং সেটা সাংঘাতিক। সেই মহিলাকেও ইডি এবং সিবিআই ডেকে পাঠাচ্ছে, জেরা করছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা। এই জিনিস আগে ছিল। হসপিটাল থেকে ডেকে নিয়ে আসা হচ্ছে লালু প্রসাদ যাদবকে জেরা করার জন্য, এই জিনিস আগে ছিল। সংসদের মধ্যে লালু প্রসাদের বক্তৃতা শুনুন, তিনি অটল বিহারী বাজপেয়ীকে ঠাট্টা করছেন, ইয়ার্কি করছেন, মজা করছেন। ওদের জর্জ ফার্নান্ডিসকে যাতা বলছেন, নীতিশ কুমারকে বলছেন। কই এরকম তো হয়নি কোনোদিন, এখন হচ্ছে। ধরুন নভেম্বর 2024 সংসদের শীতকালীন অধিবেশন, তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিডিয়ার মুখোমুখি হন এবং বিরোধী দলকে আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানান। কিন্তু সেই আহ্বান জানাতে গিয়ে আমাদের মোদীজি আসলে কংগ্রেস পার্টি আর অন্যান্য বিরোধী দলগুলোর তীব্র সমালোচনা করলেন। বললেন এরা ইচ্ছাকৃতভাবে সংসদীয় কাজে বাধা দেয়, দেশের উন্নয়নকে স্তব্ধ করে দিতে চায়, এরা বারবার জনগণের দ্বারা প্রত্যাখ্যাত, এরাই মূলত এই বাধার জন্য দায়ী। মুষ্টিমেয় কিছু বিরোধী নেতা গুন্ডামি করে নিজেদের রাজনৈতিক লাভের জন্য সংসদকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যা গণতন্ত্রের প্রতি অসম্মানজনক। এই বিরোধীরা আসলে দেশদ্রোহী, কোট আনকোট দেশদ্রোহী, মোদীজি বলছে। আমাদের দেশের বিরোধীদের নিয়ে আগেও বলেছেন, পরেও বলেছেন, বারবার বলেছেন। মাথায় রাখুন, ওই শীতকালীন অধিবেশন ছিল ভারতীয় সংবিধানের 75তম বছরের শুরুয়াত। এই মোদীজি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রচারের সময় বিরোধীদের দেশবিরোধী বলেছেন। 2024 নভেম্বরে ভুবনেশ্বরে বিজেপি কর্মীদের সম্বোধন করার সময় তিনি বলেছেন সেই গলা, বিরোধীরা জনগণকে বিভ্রান্ত করছে, কেবল নয় তারা জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মিথ্যে ছড়িয়ে দেশকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে। মহারাষ্ট্র হরিয়ানা নির্বাচনে বিজেপির বিরাট জয়ের পরে এক ভাষণে মোদীজি বলেছিলেন বিরোধী দলের আর কোনো প্রাসঙ্গিকতাই নেই, দে আর ইররেলিভেন্ট, তাদের কোনো প্রাসঙ্গিকতা নেই, তাদের কোনো দেশের কোনো কাজেই তারা লাগবে না বলেছেন। আর আজকে সেই বিরোধী দলের সাংসদদেরকে বিদেশে পাঠাচ্ছেন কেন? আপনি 8,600 টাকার প্লেন কিনলেন, আপনি 8,600 টাকার প্লেন কিনে দেশে দেশে ঘুরে বেড়ালেন। আজকে যখন যুদ্ধ শেষ, তখন আমাদের সঙ্গে কেউ নেই। পড়শিদের কথা তো ছেড়েই দিন, নেপাল, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কাও ছেড়েই দিন, ওগুলো তো গেছে, চুলোর ধরে গেছে। বিশ্বের কোনো দেশ আমাদের সঙ্গে নেই।
পাকিস্তান একের পর এক অর্থনৈতিক চুক্তি করেই যাচ্ছে। তারা আমরাই জানিয়েছিলাম, এখানেই জানিয়েছিলাম যে তারা প্রথমে IMF এর লোন পেল, তারপরে বিশ্ব ব্যাংকের ইনভেস্টমেন্ট গেল $40 বিলিয়ন, 10 বছর ধরে যাবে সেটা। তারপরে গতকাল এশিয়ান ব্যাংক টাকা দিয়েছে, ইউএন কাউন্সিলে, সেখানে রাষ্ট্রপুঞ্জে, সেখানে উগ্রপন্থার বিরুদ্ধে যে কমিটি তৈরি হয়, বিভিন্ন বছরে বিভিন্ন কমিটি তৈরি হয়, সেখানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে পাকিস্তান কাজ করছে, পাকিস্তান দায়িত্ব নিয়েছে। উগ্রপন্থার বিরুদ্ধে তারা বলবে, ভারত আটকাতে পারে এগুলোকে, তার মানে কি? এই মোদিজি 2005 সালে এপ্রিলে হরিয়ানায় ডক্টর BR আম্বেদকরের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে কংগ্রেসকে ওয়াকফ সংশোধন আইনের বিরোধিতার জন্য ভোট ব্যাংক রাজনীতির ভাইরাস বলেছে। ভাইরাস ছড়াচ্ছে, ভোট ব্যাংক রাজনীতিতে ভাইরাস ছড়াচ্ছে কংগ্রেস, ভাইরাস হচ্ছে কংগ্রেস। 2025 এপ্রিলে মধ্যপ্রদেশের বালাঘাটে জনসভায় মোদিজি বললেন, বিরোধী দল আর ইন্ডিয়া জোট দেশের উন্নয়নকে বাধা দেবার জন্যই তৈরি হয়েছে। এখানেই মোদিজি বললেন তার সরকার সংবিধানের 370 ধারা বাতিলের মতন কাজ করেছে, প্রতিশ্রুতি পূরণ করেছে, আর তখন বিরোধী দল পাকিস্তানের ভাষায় কথা বলছে। वो लोग पाकिस्तान का सुर में सुर मिला रहे हैं, এটা মোদিজির ভাষা। পাকিস্তানের ভাষায় বিরোধীরা কথা বলছে। কদিন আগে 10ই মে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরে মোদিজি এলেন ক্যামেরার সামনে, বললেন অপারেশন সিঁদুর নিয়ে কথা বলতে গেলেন 10ই মে মাত্র। সেখানেও তিনি একবারও সর্বদলীয় বৈঠক, সংসদের বিশেষ অধিবেশন এসব নিয়ে কোনো কথা বলেন না, একটা কথাও না। তারপর তিনি কেবল এনডিএর মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করলেন। ওরকম ভাবে চীনের যুদ্ধের সময় 62-তে চীন হু হু করে এগিয়ে আসছে, আমরা তৈরি ছিলাম না, আমাদের মিলিটারি প্রস্তুতি ছিল না, আমরা মার খাচ্ছি। প্রত্যেক মুখ্যমন্ত্রীদের নিয়ে জওয়াহরলাল নেহরু বৈঠক করছে, বিরোধীদের নিয়ে সংসদের বিশেষ অধিবেশনে কথা বলছে। সংসদের বিশেষ অধিবেশন ছেড়ে দিন, দেশের কেবলমাত্র এনডিএর মুখ্যমন্ত্রীদের নিয়ে উনি বৈঠক করছেন। আর ইতিমধ্যে বিশ্ব জুড়ে নানান বিষয়ে এসে হাজির, বিরাট সাফল্য নিয়ে বহু প্রশ্ন। ট্রাম্প সাহেবের দাবি, সিন্ধু চুক্তি বাতিল নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের ভেতরে অসন্তোষ, আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞদের নানান মতামত আসতে শুরু করেছে। এবারে তিনি হঠাৎ ঠিক করে ফেললেন দেশের শাসক আর বিরোধী দলের নেতারা একসঙ্গে হাত মিলিয়ে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে দেশের অবস্থান, পাকিস্তানের ষড়যন্ত্র ইত্যাদি নিয়ে কথা বলবেন, মানুষকে বোঝাবেন। মানে সেই বিরোধীরা যারা দেশের উন্নয়নকে স্তব্ধ করে দিতে চান, যারা দেশ বিরোধী, যারা পাকিস্তানের ভাষায় কথা বলেন, যে বিরোধীরা, সেই বিরোধীরা পৃথিবীর বিভিন্ন দেশে ভারতকে প্রতিনিধিত্ব করতে যাবে। হ্যাঁ, সেই দলে মুসলমান আছেন, সেই দলে খ্রিস্টান আছেন, যাদেরকে RSS এই দেশের নাগরিক বলেই মনে করে না, সেই তারা যাবেন দেশকে প্রতিনিধিত্ব করতে। মোদিজি তার সেই বিশ্বগুরুর ইমেজ থেকে তার কাজের যে প্যাটার্ন, সেখানে সবাইকে অবজ্ঞা করা যায়, সেখান থেকে বেরিয়ে এসে এবার একটা নতুন ছবি, একটা নতুন অপটিক্স তৈরি করতে চাইছেন। এসব তার মনেই ছিল না যখন আমাদের দেশের নাগরিকদের হাতে হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো হলো, তার মনেই ছিল না যখন একতরফাভাবে আমাদের ওপরে আমেরিকা ট্যারিফ চাপানোর কথা বলল, তখন মনে ছিল না, আজ মনে হলো, কারণ তার গুরুদেব ট্রাম্প সাহেব পাল্টি খেয়েছেন, পুতিন মুখ ফিরিয়ে নিয়েছেন, দুনিয়ার কোনো রাষ্ট্র নেতা সঙ্গে নেই, তখন ওনার মনে পড়েছে বিরোধী দলের কথা। অবশ্যই আমাদের উদ্দেশ্য হবে ভারতের আন্তর্জাতিক সম্পর্ক আরো শক্ত করা, অপারেশন সিঁদুরের পরে আমাদের অবস্থানটা আরো জোরদার করে তুলে ধরা, বিশ্বের সামনে দেখানো আমরা একটা বৈচিত্র্যে ভরা গণতান্ত্রিক দেশ। ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে একটা সামরিক, একটা ধর্মতান্ত্রিক রাষ্ট্র যারা ছায়াযুদ্ধ চালায়, নিরীহ মানুষ মারে। হ্যাঁ, বিরোধীরা জানিয়েছেন এই দায়িত্ব নিচ্ছেন, তারা নিয়েছেন, তারা গেছেন, তারা এই ইস্যুতে সরকারের পাশে আছেন, এবং এইসব প্রতিনিধি দলের সদস্যরা এমন সব রাজনৈতিক দল থেকে এসেছেন যাদের মধ্যে মতপার্থক্য খুব স্পষ্ট, কিন্তু দেশকে সামনে রেখে তারা একসঙ্গে কাজ করেছেন। এটাই আমাদের সংবিধান প্রসূত মূল্যবোধ আর গণতন্ত্রের চেতনার প্রতিফলন। মোদিজির মাথায় এগুলো ঢুকবে না, কিন্তু প্রশ্ন তো উঠবেই, এটা কি আরো পরিকল্পিতভাবে করা যেত না? মোদিজি কেন অপারেশন সিঁদুর নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন না? কেন সংসদের বিশেষ অধিবেশন হয়নি? যদি প্রতিনিধি দলগুলো সংসদে বিস্তৃত আলোচনার শেষে পাঠানো হতো, তাহলে কি সেটা আরো ফলপ্রসূ হতো না?
এবং এবারে সমস্যা অনেক বড়, কারণ পার্লামেন্টে আক্রমণ বা মুম্বাই আক্রমণ এমনকি পুলওয়ামা অ্যাটাকের পরে উগ্রপন্থী সংগঠনগুলো তাদের দায় নিয়েছিল, ঘোষণা করেছিল যে হ্যাঁ এগুলো আমরা করেছি। তাদের সঙ্গে পাকিস্তানের যোগসাজশ পৃথিবীর সবাই জানতো। এবারে ঘটনা তেমন কোনো প্রমাণ সত্যি করেই নেই, অন্তত সেই প্রমাণগুলো মানুষের সামনে তুলে ধরা হয়নি। কিন্তু পহেলগাম কাণ্ডে যেখানে নিরীহ মানুষজনকে কাপুরুষিত জঙ্গি হামলায় মারা হলো, উদ্দেশ্য ছিল অরাজকতা তৈরি করা, ধর্ম নিয়ে খেলা, পাল্টা ধর্ম নিয়ে খেলা, সেটা সব রাজনৈতিক দলকে এক জায়গায় নিয়ে এসেছে। কিন্তু এই সংকট মুহূর্তে কিছু মিডিয়া হাউস আর ঘৃণার মশাল বাহকরা, বিজেপির আইটি সেল যা করছে সেগুলো আমাদের চোখের সামনে আবার পরিষ্কার। মানে মোদীজি এক কথা বলছেন, মিডিয়া আর এক কথা বলছে, আর তাদের ঘৃণা বাহিনী তারা আর এক কথা বলছে। কেউ প্রশ্ন করছে কিসের কুসুম, কেউ টার্কিতে এক সরকারি ভবন দেখিয়ে বলছে এটা কংগ্রেস দলের অফিস, টিআরপি পাওয়ার জন্য দেশপ্রেমের নাম করে ফালতু চিৎকার চেঁচামেচি করছে, আসলে আরো বিষ ছড়াচ্ছে। এসব নিয়ে কিছু বলার নেই। মোদীজির সরকার চুপচাপ বসে থাকবে? না, চাইলেই ব্যবস্থা নিতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সাড়া দেখা যায়নি। আমরা তো দেখেছি বিদেশ সচিব বিক্রম মিস্ত্রিকে সাইবার মব হামলার মুখে পড়তে হয়েছে, তাকে তার এক্স হ্যান্ডেল লক করতে বাধ্য করা হয়েছে। নৌসেনার শহীদ লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশী নারওয়াল, যিনি দেশবাসীর কাছে সামান্য অনুরোধ জানিয়েছিলেন যেন মুসলিম বা কাশ্মীরিদের বিরুদ্ধে ঘৃণা না ছড়ানো হয়, তাকেও অনলাইনে হেনস্থা করা হয়েছে। কর্নেল সোফিয়া কুরেশিকে নিশানা করা হয়েছে, করেছেন মধ্যপ্রদেশ সরকারের একজন ক্যাবিনেট, তিনি এখনো ক্যাবিনেট মন্ত্রী। ভারতের ভাবমন্ত্রী, দেশের অবস্থান, পাকিস্তানের ষড়যন্ত্র, এসব বলার জন্য প্রতিনিধি দল পাঠানোর ভাবনাতে কোনো ভুল নেই। কিন্তু সরকার যদি এই দলের গঠন নিয়ে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করত, তাহলে ব্যাপারটা আরো গণতান্ত্রিক হতো, খোলামেলা আলোচনা হতো, পরামর্শ দিলে এই প্রক্রিয়াটা আরো সমৃদ্ধ হতে পারত। তখন সেটা বিশ্বমঞ্চে ভারতের বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে দিত। কিন্তু ওই যে আরএসএস বিজেপির ডিএনএতে গণতন্ত্র, প্রজাতন্ত্র, এই বিষয়গুলো জাস্ট নেই। আমরা একটা বহুত্ববাদী দেশ, গণতান্ত্রিক দেশ, আর অর্থনৈতিক দিক থেকে পাকিস্তানের 11 গুণ বড়, তবুও পাকিস্তান বরাবর সহানুভূতি পাচ্ছে বিশ্বের বিভিন্ন সংস্থা, আমেরিকার প্রভাবে ঋণদাতা প্রতিষ্ঠান, সবার কাছে। সব মিলিয়ে বিদেশে যেসব প্রতিনিধি দল গেছে, তারা বিদেশি সরকার, প্রাতিষ্ঠানিক মহল, নাগরিক সমাজ আর মতামত নির্মাতা যারা ইনফ্লুয়েন্সিয়াল, তাদের সঙ্গে কথা বলেছে। ভারতের সামাজিক সম্প্রীতি আর বহু সংস্কৃতির প্রতিশ্রুতি নিয়ে কথা বলেছে। যার বিরুদ্ধে কথা বলছেন এখানে আরএসএস, যার বিরুদ্ধে কথা বলছে বিজেপি, যার বিরুদ্ধে কথা বলছে মোদীজি। বলা হয় অনেক দেশের একটা সেনাবাহিনী থাকে, অনেক দেশের একটা সেনাবাহিনী থাকে, কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর পেছনে একটা দেশ আছে। ভারত একটা আলাদা পথ বেছে নিয়েছিল আমাদের প্রতিষ্ঠাতা আর সংবিধানের চেতনার জন্য। আমরা সেনাবাহিনী হইনি। আমাদের কোনো একজন 14তম প্রধানমন্ত্রী ছাড়া 13 জন প্রধানমন্ত্রী কেউ মিলিটারি পোশাক পরে ছবি তুলে পোস্টার ছাপাইনি। তার কারণ হচ্ছে গিয়ে আমাদের দেশের পেছনে সেনাবাহিনী আছে, আমরা সেনাবাহিনীর পেছনে দেশ দাঁড়িয়ে নেই। মোদীজি সেইটাই করাতে চান। উনি কাগজের সেপাই হয়ে সামনে দাঁড়াতে চান, পেছনে দেশকে দাঁড় করাতে চান। সেই সংবিধানের চেতনাকে সম্মান জানালেই হবে না, রক্ষা করতে হবে। আসলে এই লড়াই এই দেশের প্রত্যেক মানুষ, প্রত্যেক রাজনৈতিক দলের প্রত্যেক স্বর, মত যেন জায়গা পায়। কারণ সেই বহুস্বর, সেই প্রসারিত গণতন্ত্রের নাম ভারত, সেই গণতন্ত্রের নাম ভারত, আমার ভারতবর্ষ। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।